আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। সংবাদ কক্ষে আপনাদের সাথে আছি আমি প্রিয়াঙ্কা। বিস্তারিত সংবাদে শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। আমদানির পরও চালের দামে স্বস্তি নেই, লিটারে 14 টাকা বাড়ালেও স্বাভাবিক হয়নি সয়াবিন তেলের সরবরাহ। বাংলাদেশ থেকে হজের প্রথম ফ্লাইট 29 এপ্রিল, টিকিট কালোবাজারের বিরুদ্ধে ধর্ম উপদেষ্টার কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি। রোহিঙ্গাদের ফেরত পাঠানো নিয়ে নতুন সংকটে বাংলাদেশ, রাখাইন অঞ্চল বিদ্রোহী আরাকান আর্মির দখলে থাকায় কূটনৈতিক জটিলতা। হবিগঞ্জ, চুয়াডাঙ্গা, সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত 8 জন, আহত কয়েকজন হাসপাতালে ভর্তি। এবং পরিবেশ সংরক্ষণে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের সাথে কাজ করবে ঢাকা বিশ্ববিদ্যালয়, খাদ্য নিরাপত্তা ও পরিবেশ সুরক্ষায় বন সংরক্ষণ জরুরি মন্তব্য। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। যাচ্ছে বিস্তারিত সংবাদে। বাংলাদেশ থেকে এবছর হজের প্রথম ফ্লাইট 29 এপ্রিল। এখনও বেশ কিছু হজযাত্রীর সৌদি আরবে বাড়ি ভাড়া সম্পন্ন না হলেও সরকার বলছে হজের প্রস্তুতি শতভাগ সম্পন্ন হয়েছে। সৌদি আরবের এয়ারলাইন্স কোম্পানি ফ্লাইনাইসের বিরুদ্ধে টিকিট বিক্রিতে অনিয়মের অভিযোগ করেছে ধর্ম মন্ত্রণালয়। ধর্ম উপদেষ্টা বলেছেন, টিকিট কালোবাজারের বিরুদ্ধে এবছর কঠোর অবস্থানে সরকার। সময়মতো চুক্তি না করায় ভারত ও পাকিস্তানের প্রায় 1,20,000 হজযাত্রী হজে যেতে পারছেন না। চকর মালিথার রিপোর্ট। 8 এপ্রিল মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলন করে প্রায় 10,000 বাংলাদেশি হজযাত্রীর সৌদি আরবে বাড়ি ভাড়া করা নিয়ে জটিলতার কথা জানান ধর্ম উপদেষ্টা। সরকারের তৎপরতায় 18 এপ্রিল পর্যন্ত সেই সংখ্যা কমে 300-তে নেমেছে। আমাদের প্রস্তুতি শতভাগ সম্পন্ন হয়েছে, তবে চ্যালেঞ্জ থাকে, সমস্যা থাকে, এগুলো আমরা কাটিয়ে উঠতেছি। আপনি জেনে শঙ্কিত হবেন, আমাদের প্রতিবেশী দেশ ভারত এবং পাকিস্তানের প্রায় 1,20,000 হজযাত্রীর তারা মোয়াল্লেম চুক্তি সম্পন্ন করেনি যথাসময়ে, যার কারণে সৌদি সরকার থেকে তাদের এই কোটাগুলো বাতিল করা হয়েছে। আমাদের জানা মতো পাকিস্তান এবং ভারতের রাষ্ট্রীয় সর্বোচ্চ পর্যায় থেকে যোগাযোগ করার পরও এখন পর্যন্ত তাদের সেই কোটা পুনর্বহাল করেনি। তাদের এই সকল হজযাত্রীর হজে যাওয়া অনিশ্চিত। সেই জায়গা থেকে বাংলাদেশ আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো অবস্থানে আছি। 87,000 হজযাত্রীর অর্ধেক পরিবহন করবে বিমান এয়ারলাইন্স এবং ফ্লাইনাস পরিবহন করবে। তবে এরই মধ্যে ফ্লাইনাসের টিকিট বিক্রিতে অনিয়মের অভিযোগ উঠেছে। এই অভিযোগটি আমাদের কাছেও আছে, মন্ত্রণালয়ের কাছেও আছে। 3টি অপারেটিং এয়ারলাইন্সকে নিয়ে মন্ত্রণালয়ে একটি মিটিং হয়েছিল রমজানের শেষ দিকে, এবং সেখান থেকে এই অভিযোগের ব্যাপারে ফ্লাইনাসের যিনি প্রতিনিধি ছিলেন তাকে প্রশ্ন করা হয়েছিল, তিনি কোনো সদুত্তর দিতে পারেন নাই। তাকে নির্দেশনা দেওয়া হয়েছিল যে তার বিতরণকৃত টিকিটের তালিকা দেওয়ার জন্য। আমার জানা মতো এখন পর্যন্ত তারা সেই তালিকা সরবরাহ করে নাই। ফ্লাইনাস আমাদের কাছে চিঠি লিখেছে, একটু সমস্যা আছে, এগুলো আমরা দ্বিপাক্ষিক অথবা ত্রিপাক্ষিক আলোচনার মাধ্যমে এটা আমরা সমাধান করে ফেলতে পারবো বলে আশা করছি। তারপরও সরকার আশা করছে এবছর শতভাগ বাংলাদেশি হজযাত্রী হজে যেতে পারবেন। চকর মালিথা, চ্যানেল আই, ঢাকা। আমদানির পরও চালের দাম কমছে না, এজন্য মিলার ও কোম্পানিগুলোকে দায়ী করেছেন চাল ব্যবসায়ীরা। বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারে 14 টাকা বাড়ানোর পরও সরবরাহ পুরোপুরি স্বাভাবিক হয়নি। পেঁয়াজের দামও বেড়েছে, তবে উৎপাদন বেশি হওয়ায় আর বাড়বে না বলে মনে করেন আড়তদাররা। পরাগ আজিমের রিপোর্ট। আমদানির কারণে বাজারে চালের সরবরাহ পর্যাপ্ত থাকার পরও দাম না কমে রোজার পরে আরও বেড়েছে। ভালো মানের মিনিকেট চালের কেজি 86 টাকা, নাজির চাল 80 টাকা, মাঝারি মানের B28 29 চালের কেজি 65 টাকা। চাল ব্যবসায়ীরা জানালেন, বাজারে চালের পর্যাপ্ত মজুদ আছে, কিন্তু দাম কমছে না অন্য কারণে। পুরো চালের দাম বেশি, এটার কারণ হচ্ছে যে কর্পোরেট কোম্পানি যারা আছে ওরা আর মিলাররা দুই গ্রুপে মনে করেন সিন্ডিকেট করে দামটা বাড়াইছে। তো ওই বাড়তি মনে করো ওই 2 মাসে গেছে ঈদের আগেই, যেমন আজকে 25-26 বছর মনে করো ব্যবসায়ীর রোজাতে কখনো কিন্তু চালের দাম বাড়ে না, এবারে কিন্তু রোজাতেও 2 দফা চালের দাম বাড়ছে। দাম কমে নাই, একমাত্র কিছু কনজিউমার কোম্পানি আছে আর বড় বড় মিলার আছে, এদের কারণে দাম করে। এরা ধানের দাম বেশি। তো আমি মনে করি ধানের দাম কতটুকু বেশি কতটুকু কম এটা সরকার যদি মনিটরিং করে আমার মতো এটা ভালো হবে। কেননা দেশে পর্যাপ্ত পরিমাণ ধান চাউল আছে, সরকার আমদানি করছে বাইরের থেকে,
বাড়ার কোনো প্রশ্ন ওঠে না। সম্প্রতি কোম্পানিগুলো বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারে 14 টাকা বাড়িয়েছে। নতুন দামের তেল বাজারজাত শুরু হলেও এখনও তেলের সরবরাহ পুরোপুরি স্বাভাবিক হয়নি বলে জানান ব্যবসায়ীরা। তবে বাড়তি দামে ক্রেতাদের চাহিদাও কম বলে জানিয়েছেন তারা। বাড়ার পরও বাজারে অ্যাভেলেবেল তেল নেই। মোটামুটি তারা রূপচাঁদা কোম্পানি গতকালকের আগের দিন 2 কার্টন করে তেল দিছে, আজকে গতকাল থেকে আবার তেল নেই। বলতেছি তেল কয় ভাই কোম্পানি শর্ট দেখাইতেছে। এখন দাম বাড়ায় দেওয়ার পরে তেল কেন শর্ট হচ্ছে এটা তো আসলে আমরা বলতে পারতেছি না। স্বাভাবিক না হইলেও কিন্তু কাস্টমার যে ক্রাইসিস নেই, আপনি বুঝেন না যে হ্যাঁ আসলে তো আমরা আগে তেল দিতে পারতাম না, সব বাজার দিতে পারতাম কিন্তু তেল দিতে পারতাম না। আর এখন যদি চাই একটা আমরা আর 2টা লয়ে যায়, এই কথা বলি, কিন্তু কাস্টমার নেয় না। সোয়াবিন তেল দাম বাড়তি, এই জন্য কম নিচ্ছি। যে কাস্টমার 10 লিটার লাগে না 20 লিটারও নিচ্ছে, তেল দেয় না কিলে লাগছে, কিন্তু কোন তেল মূলেই অনেক লাগবে না, ঘরও আছে। গেল কয়েকদিনে খুচরা বাজারে পেঁয়াজের দাম বেড়ে 60 টাকা কেজি হয়েছে। কারওয়ান বাজারে আড়তদাররা জানালেন, যারা এখন পেঁয়াজ কিনে মজুত করছেন তাদের খুব একটা লাভ হবে না। এবছর বৃষ্টি হয় না, আবহাওয়া ভালো থাকার কারণে পেঁয়াজও ভালো হয়েছে। আর আমি 20 বছরের ভিতরে এত পেঁয়াজ, এই যে হালি পেঁয়াজটা যে রাখে বছর পরে, এত পেঁয়াজ আমাদের দেশে 20 বছরের ভিতরে লাগায় নাই, এবার যা রোপণ করছিল। পণ্য মজুত করার প্রবণতা থেকে বেরিয়ে আসলে নিত্য পণ্যের দাম স্বাভাবিক থাকবে বলে মনে করেন সচেতন ক্রেতারা। পরাগ আজিম, চ্যানেল আই, ঢাকা। রোহিঙ্গাদের ফেরত পাঠানো নিয়ে নতুন সংকটে বাংলাদেশ। পররাষ্ট্র উপদেষ্টার মতে বাংলাদেশের জন্য এটি নতুন বাস্তবতা। ফরেন সার্ভিস ডে এর অনুষ্ঠান শেষে তিনি বলেন, রাখাইন দখলে রাখা বিদ্রোহী আরাকান আর্মি শক্তিশালী হলেও তারা বৈধ নয় বলে তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা যাচ্ছে না। মার্কিন যুক্তরাষ্ট্রের 2 উপসহকারী পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে এই বিষয়ের পাশাপাশি বাংলাদেশের জন্য অতিরিক্ত শুল্ক সমস্যার সমাধান নিয়েও কথা হয়েছে বলে জানান উপদেষ্টা। পান্থ রহমান জানাচ্ছেন। মুক্তিযুদ্ধের সময় 18 এপ্রিল পশ্চিমবঙ্গের কলকাতায় যাত্রা শুরু করেছিল বাংলাদেশের প্রথম কূটনৈতিক মিশন। সেই উপ হাই কমিশন যাত্রার দিনটি ধরে বাংলাদেশে পালন হয় ফরেন সার্ভিস ডে। দিনটি উদযাপনে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ আলোচনা পর্বে বক্তারা নিষ্ঠা, একাগ্রতা আর দেশপ্রেম নিয়ে কূটনীতি এবং প্রবাসী বাংলাদেশিদের সেবা করার আহ্বান জানান। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে পররাষ্ট্র উপদেষ্টা যুক্তরাষ্ট্রের 2 কূটনীতিকের সফর বিশ্লেষণ করেন। রোহিঙ্গা সমস্যার সমাধান না হলে, যদি ওখানে যুদ্ধ শেষও হয়ে যায়, তারপর শান্তি আসবে না। এটা আমি খুব শক্তভাবে বলেছি এবং বলেছি যে এখন আমরা একটা নতুন বাস্তবতায় আছি। সত্যিকার অর্থে আমরা একজন নতুন প্রতিবেশী মুখোমুখি, যারা আবার নন স্টেট অ্যাক্টর, কাজে তাদের সাথে আমরা না পারছি ওপেনলি স্বাভাবিকভাবে আচরণ করতে, না পারছি তাদেরকে ইগনোর করতে। কাজে এই ডিফিকাল্ট সিচুয়েশন। আর তাদেরকে আরেকটা কথা আমি বলেছি যে দেয়ার উইল বি এ টাইম যখন হয়তো এই সমস্যাটা স্থিতি আসবে এবং একটা সমাধানের দিকে যাবে। তখন আমাদের যে বন্ধু রাষ্ট্র আছে এবং শক্তিশালী রাষ্ট্র যারা আছে, তারা চাপ সৃষ্টি করতে হবে ওখানে যে নতুন ডিসপেন্সেশন আসবে তাদের উপরে, যে রোহিঙ্গাদের মানবিকভাবে বিবেচনা করতে হবে এবং তাদেরকে তাদের অধিকার ফিরিয়ে দিতে হবে। বাংলাদেশের ওপর বাড়তি করের বিষয়টি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার কথাও জানান উপদেষ্টা। ট্যারিফের প্রসঙ্গ উঠেছে এবং আমরা বলেছি যে আমরা তো চেষ্টা করছি তোমাদের বাণিজ্য বাধা কমিয়ে আনতে। এবং আমি আরেকটা পয়েন্ট উল্লেখ করেছি যে আসলে তো যেই 2 পক্ষের মধ্যে তফাৎটা যতটা বলা হয় অতটা তো আসলে না, কারণ সার্ভিসেস সেক্টরে তো আমরা প্রচুর আমদানি করি তোমাদের এখান থেকে। প্রশ্নের উত্তরে উপদেষ্টা জানান, মুর্শিদাবাদে দাঙ্গায় বাংলাদেশিদের সংশ্লিষ্টতার অভিযোগ নিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর বক্তব্যের জবাব দিয়েছে বাংলাদেশ। পান্থ রহমান, চ্যানেল আই, ঢাকা। বর্তমান অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ডে দেশবাসী উদ্বিগ্ন বলে মন্তব্য করে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, বিএনপিকে পাশ কাটিয়ে নির্বাচন বিলম্বিত করা হচ্ছে যাতে বিএনপি জনগণের ভোটে ক্ষমতায় যেতে না পারে। গুম হওয়া বিএনপি নেতাদের সন্ধানে বাংলাদেশ গণতান্ত্রিক পরিষদের আয়োজনে যুব সমাবেশে তিনি বলেন, গত 17 বছর যারা নির্যাতন, গুম, খুন ও গণতন্ত্র ধ্বংস করেছে তাদের রক্ষা করার চেষ্টা চলছে। ইলিয়াস আলী, চৌধুরী আলম সহ, সুমন সহ জাতীয় নেতৃবৃন্দ, ছাত্র নেতৃবৃন্দ, যুব নেতৃবৃন্দ, যাদেরকে আমরা এখনো হাতে পাই নাই, এই অপরাধের জন্য হাসিনার আমি ফাঁসি দাবি করছি। এই সরকারের কাজ কামে দেশবাসী
খুবই উদ্বিগ্ন। তারা কি চায় সেটাও আমরা বুঝি না। হবিগঞ্জের মাধবপুর, চুয়াডাঙ্গা এবং সিরাজগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় 8 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে 10 জন। হবিগঞ্জের মাধবপুরে ট্রাক ও পিকআপ ভ্যানের সংঘর্ষে 4 জন ঘটনাস্থলেই নিহত হন। আহত হন 6 জন। ঢাকাগামী ট্রাক ও সিলেটগামী পিকআপের মুখোমুখি সংঘর্ষে আহতদের হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। চুয়াডাঙ্গার 9 মাইল বাজারে যাত্রীবাহী বাসের ধাক্কায় ভ্যান চালক আব্দুর রাজ্জাক ও চাল ব্যবসায়ী খন্দকার গোলাম সরোয়ার নিহত হন। তারা সিরাজগঞ্জ বাজারে যাচ্ছিলেন। সিরাজগঞ্জের উল্লাপাড়ায় নয়নগাতিতে সিমেন্ট বোঝাই ট্রাক ও মাইক্রোবাসের সংঘর্ষে মাইক্রোবাস চালক সহ 2 জন নিহত হন। আহত 2 জনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরিবেশ সংরক্ষণে কার্যকর অগ্রগতির লক্ষ্যে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একসাথে কাজ করবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান। আন্তর্জাতিক বন দিবসের সেমিনারে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মুকিত মজুমদার বাবু বলেছেন, আলোচনা, সমালোচনা ও সকল বিভাজনকে পাশ কাটিয়ে খাদ্য নিরাপত্তা ও পরিবেশ সুরক্ষায় বন সংরক্ষণ করা জরুরি। আলিম আল রাজির রিপোর্ট। পরিবেশের ভারসাম্য রক্ষা করে প্রাণীকুলের বেঁচে থাকার মৌলিক চাহিদা পূরণে বন অনাদিকাল থেকে অনন্য ভূমিকা পালন করে আসছে। বনভিত্তিক জীবিকা বিশ্বব্যাপী কোটি কোটি মানুষের জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। কিন্তু বন উজাড় এবং অপ্রতুল সংরক্ষণ কার্যক্রমের ফলে বিশ্বজুড়ে বনজ সম্পদ হুমকির মুখে পড়ছে, যা খাদ্য নিরাপত্তা সহ সামগ্রিক পরিবেশের উপর বিরূপ প্রভাব ফেলছে। বন সংরক্ষণ ও খাদ্য নিরাপত্তার মধ্যে ভারসাম্য বজায় রাখতে জনসচেতনতা, কার্যকর নীতি ও আন্তর্জাতিক সহযোগিতা এবং ঐক্যবদ্ধ প্রয়াসের অংশ হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিজ্ঞান বিভাগে বন ও খাদ্য শীর্ষক সেমিনার। জলবায়ু পরিবর্তনের অভিঘাত, নির্বিচার প্রাণ প্রকৃতি ধ্বংসে বৈশ্বিক বিপর্যয় রোধে কার্যকর অংশগ্রহণ ও সচেতনতায় জোর দেন বক্তারা। আমাদেরকে প্রত্যেকটা বিভাগে, ইভেন সম্ভব হলে প্রত্যেকটা জেলাতে আমাদের মডেল ফরেস্ট তৈরি করতে হবে। অন্তত অ্যাটলিস্ট আমরা হয়তো খাদ্য সেখান থেকে পাবো না, আমাদের ছাত্রছাত্রীরা শিখতে পারবে, গবেষণা করতে পারবে। এখন সময় আসছে খাদ্যের জন্য বন তৈরি করা। বনের থেকে খাদ্য না, আমাদের খাবার, আমাদের টিকে থাকার জন্য খাদ্যের বন, এটা আসছে পৃথিবীতে। এখন এটা নিয়ে কথা হচ্ছে। যার যার বাড়ির আঙ্গিনায় একটা বনজ, একটা ফলজ এবং একটা ভেষজ উদ্ভিদের চারা লাগাবেন। লাগিয়ে শুধু হবে না, আগামী বছর যেন ওটা টিকে থাকে তার পরিচর্যা করতে হবে। ভবিষ্যতের নিরাপদ আবাস নিশ্চিতে সকল মত পথের ঊর্ধ্বে থেকে কাজ করার প্রত্যয় জানান বিশিষ্টজনেরা। এনজিও, বিশ্ববিদ্যালয়, মিডিয়া হাউসেস, সরকার, আমাদের সবাইকে এক জায়গায় আনতে হবে। বিভাজনের রাজনীতি অনেক রকম ক্ষতি এ দেশকে করেছে। সবচেয়ে বড় ক্ষতি করেছে কি জানেন? টাকা পয়সা এগুলো তো আছেই, তার চেয়ে বড় ক্ষতি হচ্ছে প্রতিষ্ঠানগুলোকে মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছে। প্রকৃতি জীবন আমাদের পরিবেশ সংরক্ষণে আসলেই বড় ভূমিকা পালন করেছে। তিনি এবং তার টিমকে আমরা ধন্যবাদ জানাই যে আজকে আমরা এই সুযোগে একসাথে হলাম। এই উদ্যোগটুকু জিয়ে রাখতে চাই। প্রকৃতি জীবন সম্পর্কের ব্যাপারে আমার নিজের কিছু পরিকল্পনা আছে, কিভাবে এটিকে আমরা একটু প্রাতিষ্ঠানিক রূপ দিতে পারি। ঢাকা বিশ্ববিদ্যালয় ও প্রকৃতির জীবন একসাথে হওয়া, আমাদের অন্যান্য সাথীদেরকে নিয়ে আমরা করতে চাই। রাজনৈতিক পট পরিবর্তন যাই হোক, আমাদের দেশের জন্য, আমাদের এই পরিবেশ প্রকৃতির জন্য আমাদের যা করার সেটা কিন্তু আমাদের করতেই হবে। কারণ এটার সাথে কিন্তু আমাদের জীবন জড়িত। সবাই কিন্তু অনেক স্বার্থপর আসলে আমরা, কারণ নিজেরটা শুধু বুঝি। এই যে আশেপাশে যা আছে তাদের কথাও কিন্তু চিন্তা করতে হবে। যে পরিবেশটাকে দিন দিন আমরা রুগ্ন করে ফেলছি। আজকে যত দূষণ আছে সব দূষণের কারণ কিন্তু আমরা লাভের আশায় আমরা কিন্তু একবারও চিন্তা করছি না কি করছি। আর এই যে শর্টকাটে সব কিছু অর্জন, এই মূল্যবোধের যে অবক্ষয়, এই মূল্যবোধের অবক্ষয় কিন্তু দিন দিন বেড়ে যাচ্ছে। এই যে আশেপাশে যা আছে সব কিছুকে কিন্তু ভালো রাখতে হলে কিন্তু আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে। তাহলেই কিন্তু এই বাংলাদেশটা ভালো থাকবে, আমরা ভালো থাকব, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম ভালো থাকবে।
প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের সহযোগিতায় সেমিনারের আয়োজক বাংলাদেশ বোটানিক্যাল সোসাইটি। আয়োজনের মিডিয়া পার্টনার চ্যানেল আই। আলিমান রাজি, চ্যানেল আই, ঢাকা। দর্শক, এবারে বিরতি। আর বিরতির পর যা থাকছে, রুদ্ধশ্বাস ম্যাচে লিওকে 5-4 গোলে হারিয়ে ফিরে এলাম বিরতির পর। ময়মনসিংহের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের রেল স্টেশনে 3 যুগেও কোনো ট্রেন থামেনি। শিক্ষার্থীদের দীর্ঘদিনের আন্দোলনে বিশ্ববিদ্যালয় প্রশাসন স্টেশনটি আবার চালু করার উদ্যোগ নিলেও কাজে ধীরগতির অভিযোগ রয়েছে। বিশ্ববিদ্যালয়টি শহর থেকে দূরে হওয়ায় রাতে কিংবা দিনে শিক্ষার্থীদের যাতায়াতে নানা দুর্ভোগ পোহাতে হয়। ময়মনসিংহ থেকে শেখ মহিউদ্দিন আহমেদের তথ্য, ভিডিও চিত্রে শাকির আদনানের রিপোর্ট। এভাবেই গতি নিয়ে একের পর এক ট্রেন স্টেশনটি পেরিয়ে যায়, কিন্তু সেখানে থামে না কোনো ট্রেন। দীর্ঘ 38 বছর ধরে এমন চিত্র ময়মনসিংহের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় রেল স্টেশনের। এতে দুর্ভোগ পোহাচ্ছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী সহ স্থানীয় বাসিন্দারা। একটা লম্বা একটা জ্যাম টেলে হচ্ছে ওই আপনাদের শহরে পৌঁছানো লাগে। একটা ক্যাম্পাসে যদি একটা প্ল্যাটফর্ম থাকে তো দেখা গেছে যে ক্যাম্পাসের মধ্যে তো একটা নিরাপত্তা থাকেই। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের যে রেল স্টেশনটা আছে এটা চালু হলে আমাদের ছাত্রদের জন্য মানে খুবই উপকার হয়। আমাদের যে শিক্ষার্থীরা আছে বিভিন্ন জায়গায় গিয়ে ভর্তি পরীক্ষা বা চাকরি পরীক্ষা দেওয়ার জন্য এখানে উঠতে পারে। এই বিষয়ে আমাদেরকে আশ্বস্ত করেছেন, কিন্তু আমরা কোনো ফল পাই নাই। বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছে রেল স্টেশনটির পুনর্নির্মাণ কাজ বন্ধ রয়েছে। কাজ শুরু করার জন্য রেল বিভাগের সাথে যোগাযোগ করা হবে। আমরা বর্তমান লক্ষ্য করেছি যে এখানে রেলের কিছু অবকাঠামো, স্টেশন মাস্টারের বসা বা তাদের অফিস কিছু অবকাঠামো এখানে তৈরি হচ্ছিল, কিন্তু সেটাও এখনো কমপ্লিট হয়নি। আমাদের পক্ষ থেকে আমরা রেল কর্তৃপক্ষের সঙ্গে আবার যোগাযোগ করব যে আসলে এটা কোন পর্যায়ে ওনারা রেখেছেন বা ওনাদের চালু করার কোনো পরিকল্পনা আছে কিনা বা কতদিনে ওনারা করতে পারেন। এই রেল স্টেশনের উপর দিয়ে প্রতিদিন ঢাকা ও ময়মনসিংহগামী 15টির বেশি ট্রেন চলাচল করে। দ্রুত এই স্টেশন চালু করার দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। শাকির আদনান, চ্যানেল আই। দেশের 3 বিশিষ্ট চিকিৎসকের স্মরণ সভা করেছে অনকোলজি সেন্টার ট্রাস্ট ও বাংলাদেশ স্তন ক্যান্সার সচেতনতা ফোরাম। এই 3 চিকিৎসক হলেন রাজশাহী ক্যান্সার হাসপাতালের প্রতিষ্ঠাতা রোটারিয়ান ডাক্তার প্যাট্রিক বিপুল বিশ্বাস, চট্টগ্রাম মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ, বারডেমের ল্যাবরেটরি সায়েন্সের সাবেক পরিচালক ও বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত লেখক অধ্যাপক ডাক্তার শুভাগত চৌধুরী এবং শিশু বিশেষজ্ঞ অধ্যাপক ডাক্তার টি.এ. চৌধুরী। স্মরণ সভায় ক্যান্সার বিশেষজ্ঞ অধ্যাপক ডাক্তার হাবিবুল্লাহ তালুকদার রাস্কিন, প্রজনন স্বাস্থ্য বিশেষজ্ঞ অধ্যাপক ডাক্তার হালিদা খানম এবং অন্যরা আলোচনা করেন। স্মৃতি, আনন্দ আর উচ্ছ্বাসে স্ট্যামফোর্ড ইউনিভার্সিটিতে হয়ে গেল অ্যালামনাই মিট অ্যান্ড গ্রিট 2025। গৌরবের পথ ধরে সামনে এগিয়ে যাওয়ার প্রত্যয় নিয়ে শত শত নিবন্ধিত প্রাক্তন শিক্ষার্থী এই আয়োজনে অংশ নেন। আয়োজক কমিটির আহ্বায়ক প্রফেসর ডক্টর জামাল উদ্দিন আহমেদের স্বাগত বক্তব্যের মাধ্যমে শুরু হয় মূল অনুষ্ঠান। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ডক্টর ফারাহ নাজ ফিরোজ। সভাপতিত্ব করেন ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর মনিরুজ্জামান। বক্তৃতা করেন প্রো ভিসি প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস মিয়া। সে সময় ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার, রেজিস্ট্রার, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যান, শিক্ষক ও শিক্ষার্থীরা। মন ও জীবন বদলে দেওয়ার প্রতিপাদ্যে রাজধানীতে ইম্প্যাক্ট ট্রেন ইয়োর ব্রেন ফর ম্যাক্সিমাম সাকসেস শিরোনামে মাইন্ড ট্রেনিং প্রোগ্রাম করেছে সাবিত ইন্টারন্যাশনাল। মাইন্ড ট্রেনার সাবিত রাইহানের নেতৃত্বে ইম্প্যাক্টের দ্বিতীয় ব্যাচের প্রশিক্ষণের শুরুতে আয়োজকরা বলেন, এটি শুধু একটি সেলফ ডেভেলপমেন্ট কোর্স বা সাধারণ প্রশিক্ষণ নয়, বরং একটি বৈপ্লবিক মাইন্ড ট্রেনিং প্রোগ্রাম যা বহু মানুষের চিন্তার ধারা ও জীবনের মানোন্নয়নে কাজ করছে। গাজায় বৃহস্পতিবার ইসরায়েলি হামলায় অন্তত 29 জন ফিলিস্তিনি নিহত হয়েছে। এর মধ্যে রাফায় ইসরায়েলি বিমান হামলায় নিহত হয়েছে 5 জন, আর জাবালিয়ায় 4 জন নিহত হয়েছে। ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে তারা হামলা পরিকল্পনায় যুক্ত হামাসের এক সদস্যকে লক্ষ্য করে আক্রমণ চালিয়েছে। ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধবিরতির শর্ত ভাঙার অভিযোগ এনেছে কাতারের আমির। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান জিম্মি মুক্তিদূত অ্যাডাম বোয়েলার বলেছেন, গাজায় ইসরায়েলি হামলা তখনই শেষ হবে যখন হামাস সব জিম্মির মুক্তি দেবে। নিউ ইয়র্ক টাইমসের জন্য সামার আবু এলুফের তোলা এক ফিলিস্তিনি শিশুর ছবি ওয়ার্ল্ড প্রেস ফটো অব দ্য ইয়ার পুরস্কার জিতেছে।
এবারে নিটোল টাটা কৃষি সংবাদ। রাঙামাটির পাহাড়ে পাহাড়ে শোভা পাচ্ছে সূর্যমুখী ফুল। পাহাড়ের কৃষকদের কাছে দিন দিন জনপ্রিয় হচ্ছে সূর্যমুখী ফুলের চাষ। খরচ কম ও বেশি লাভের আশায় কৃষি বিশেষজ্ঞদের পরামর্শে বিকল্প চাষ হিসেবে সূর্যমুখী ফুলের চাষে ঝুঁকছেন রাঙামাটির চাষিরা। রাঙামাটি থেকে মনসুর আহমেদের পাঠানো তথ্য ভিডিও চিত্রে সৈয়দ অদিতের রিপোর্ট। রাঙামাটির বিভিন্ন উপজেলা সহ সদর উপজেলার সাপছড়ি ইউনিয়নের শুকরছড়ি বিভিন্ন মাঠের বিস্তীর্ণ জমি এখন হলুদ রঙে ভরে উঠেছে। পাহাড়ের পতিত জমিতে প্রদর্শনী প্রকল্পের আওতায় এই সূর্যমুখীর ফুলের চাষ করেছেন কৃষক। এবার ফলন ভালো হওয়ায় খুশি তারা। আবহাওয়া অনুকূলে থাকলে 1 বিঘা জমি থেকে 8 থেকে 10 মণ বীজ এবং প্রতি মণ বীজ থেকে 17 কেজি তেল পাওয়া যাবে বলে আশা করছেন তারা। বহু লাভবান হয়েছি। আমি ডুলি বুড়াই তেল বানাবো। পাহাড়ের পাদদেশে সূর্যমুখীর ফুলের বাগান দেখতে দূর দূরান্ত থেকে ছুটে যাচ্ছেন দর্শনার্থীরা। আসলে আমার জীবনে কোনোদিন এরকম সূর্যমুখী ফুল বাগান সামনে থেকে দেখা হয়নি, তো প্রথমবার আসলাম, দেখে খুবই আনন্দ লাগতেছে, খুবই ভালো লাগতেছে। ফেসবুকে দেখে ভালো লাগছে, এজন্য ভালো লাগা থেকে আজকে আমরা এখানে রিলস বানাতে আসলাম আর কি। পর্বত অঞ্চলে যদি আরো কয়েকটা এরকম বাগান হয় আসলে অনেক ভালো হবে। এই বছর পাহাড়ে 70 হেক্টর জমিতে সূর্যমুখীর চাষ হয়েছে বলে জানিয়েছে কৃষি বিভাগ। তবে সূর্যমুখীর বীজ থেকে তেল উৎপাদনে কৃষকদের মেশিন দেওয়ায় সরকারি সহায়তা কামনা করছেন কৃষি কর্মকর্তা। বিভিন্ন প্রকল্প থেকে এখন আমাদের যে মেশিনগুলো আসছে, এই মেশিনগুলো দিয়ে আমাদের কৃষকরা তেল নিষ্কাশন ক্ষেত্রে বিব্রতিকর পরিস্থিতিতে পড়ছেন এবং প্রতিটি ইউনিয়নে যদি একটি করে তেল নিষ্কাশনের যন্ত্র দেওয়া হয় তাহলে আমাদের কৃষকদের জন্য অনেক উপকৃত হবেন। দেশে ভোজ্য তেলের সংকট নিরসনে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে সূর্যমুখী চাষে কৃষকদের উৎসাহিত করা হচ্ছে। কৃষি বিভাগের পক্ষ থেকে বিনামূল্যে দেওয়া হচ্ছে সার ও বীজ। সৈয়দ অদিত, চ্যানেল আই। এবারে প্রকৃতি সংবাদ। ভোলা শহরে বেওয়ারিশ রোগাক্রান্ত ও শরীরে পচন ধরা কুকুরের সংখ্যা বাড়ছে। এসব বেওয়ারিশ কুকুরের ভ্যাকসিন, চিকিৎসা এবং পুনর্বাসনে কোনো কার্যকর উদ্যোগ নেই। এতে রোগ জীবাণু ছড়িয়ে পড়ার পাশাপাশি চরম স্বাস্থ্য ঝুঁকিতে শহরবাসী। সংকট নিরসনে সমন্বিত পরিকল্পনা জরুরি বলছেন সচেতন নাগরিকরা। এ বিষয়ে দ্রুত প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ভোলা প্রতিনিধি হারুনুর রশিদের তথ্য, ভিডিও চিত্রে আফরোজা হাসির রিপোর্ট। ভোলা শহরে বেড়ে চলা আক্রমণাত্মক বেওয়ারিশ কুকুরের সৃষ্টি হয়েছে সংকট। সদর হাসপাতালের তথ্য বলছে প্রতিদিনই কুকুরের আঁচড় কিংবা কামড়ের শিকার হচ্ছেন 7 থেকে 8 জন। কুকুরটা আসলে নিধন করা যাবে না, এটা আইনত এটা অপরাধ। তবে তাদেরকে যদি আমরা সুস্থ করতে পারি সেটা প্রাণী সম্পদ দেখবে। তবে যদি এরকম কামড় দ্বারা, কুকুর বা বিড়াল দ্বারা আসর বা কামড় দেয়, সেটা আমাদের জেলা হাসপাতাল থেকে সে ভ্যাকসিনটা পাবে। পরিবেশ প্রতিবেশে দুর্গন্ধ এবং রোগ জীবাণু ছড়াচ্ছে রোগাক্রান্ত ও শরীরে পচন ধরা কুকুর। এসব কুকুরকে ভ্যাকসিন দেওয়া কিংবা চিকিৎসা ও পুনর্বাসনে নেই কোনো উদ্যোগ। এই অসুস্থ এবং বিভৎস কুকুরগুলো দেখে আমাদের ছেলেমেয়েরা খুবই ভীত সন্তুষ্ট হয় এবং এরা স্কুলে যেতে সমস্যা হয়, আমরা সাথে যেতে হয় তাদের একটা সঠিক চিকিৎসা ও সুব্যবস্থা নেওয়ার। পরিবেশগত দিক থেকেও এগুলি খুব ভয়াবহতা একটা ঝামেলা সৃষ্টি করতেছে। কুকুরের রোগ নিরোধনের জন্য এবার চিকিৎসার জন্য এরকম একটা পদক্ষেপ গ্রহণ করুক। সংকট নিরসনে গণটিকা কর্মসূচি সহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস কর্তৃপক্ষের। গুরুত্বের সাথে দেখে সেগুলো কত দ্রুততার সাথে চিকিৎসা করা যায় এবং এই কুকুরগুলোকে ভালো করা যায় সেই ব্যবস্থাটি আমরা করব। এই সমস্ত চর্মরোগী কুকুরকে যদি কোনো সহৃদয়বান ব্যক্তি চিকিৎসা করাইতে উৎসুক থাকে, সেই লোকের অধীনে কুকুরটা থাকতে হবে। মানুষ ও প্রাণীর মধ্যে ভারসাম্যপূর্ণ সহাবস্থান তৈরির মাধ্যমে মানবিক ও নিরাপদ সমাজ নিশ্চিতে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার তাগিদ সব মহলের। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। এবারে খেলার খবর। সবশেষে ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। আমদানির পরও চালের দামে স্বস্তি নেই। লিটারে 14 টাকা বাড়ালেও স্বাভাবিক হয়নি সয়াবিন তেলের সরবরাহ। বাংলাদেশ থেকে হজের
প্রথম ফ্লাইট 29 এপ্রিল, টিকিট কালোবাজারির বিরুদ্ধে ধর্ম উপদেষ্টার কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি। রোহিঙ্গাদের ফেরত পাঠানো নিয়ে নতুন সংকটে বাংলাদেশ, রাখাইন অঞ্চল বিদ্রোহী আরাকান আর্মির দখলে থাকায় কূটনৈতিক জটিলতা। হবিগঞ্জ চুয়াডাঙ্গার সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত 8 জন, আহত কয়েকজন হাসপাতালে ভর্তি। এবং পরিবেশ সংরক্ষণে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের সাথে কাজ করবে ঢাকা বিশ্ববিদ্যালয়। খাদ্য নিরাপত্তা ও পরিবেশ সুরক্ষায় বন সংরক্ষণ জরুরি মন্তব্য। চ্যানেল আইয়ের সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com-এ। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। দর্শক, এখনকার সংবাদ আয়োজন এই পর্যন্তই। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।